নমস্কার, ওয়েলকাম। আপনি শুনছেন রেডিও উড়ান। আমি তনুশ্রী নাগ। আমি একজন লেখিকা, ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার লেখা দিয়ে আমি বিভিন্ন সামাজিক বৈষম্যতার কথা তুলে ধরি আর মানুষের মধ্যে সচেতনতা জাগানোর চেষ্টা করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইন্টারভিউ, যা মাল্টিলিঙ্গুয়াল ভারত 4.0 সহयोग से निर्माण নামক এক সকারাত্মক সমাজ গঠনের প্রচেষ্টার অংশ। এই উদ্যোগটি স্পেকট্রাম দ্য অ্যাওয়ারনেস প্রজেক্টের দ্বারা পরিচালিত, যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অন্যান্য নিউরোডাইভার্জেন্ট অবস্থার সঙ্গে বসবাসকারী শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক ও পরিবারবর্গ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতাতে কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবছর আমাদের থিম হলো সবার জন্য নিরাপদ সামাজিক পরিসর তৈরি, ক্রিয়েটিং আ সেফ স্পেস ফর এভরিওয়ান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তর্ভুক্তি কেবল পরিবার বা পেশাজীবীদের দায়িত্ব নয়। এমন একটি পরিবেশ গড়ে তুলতে কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেকে সম্মানিত, সমর্থিত ও গ্রহণযোগ্য বোধ করে। আমরা কৃতজ্ঞ রেডিও উড়ানের সাথে কোলাবরেট করতে পারার জন্য। রেডিও উড়ান আমাদের অনলাইন রেডিও পার্টনার, যাদের সঙ্গে আমরা গর্বের সাথে মাল্টিলিঙ্গুয়াল ভারতের 4th এডিশন উদযাপন করছি। এই সহযোগিতা আমাদেরকে বিভিন্ন অঞ্চল ও ভাষার ডাইভার্স কণ্ঠস্বরকে আরো জোরালোভাবে তুলে ধরতে সাহায্য করে এবং অন্তর্ভুক্তি ও সচেতনতা বিষয়ক আলোচনা বৃহত্তর শ্রোতা মহলে পৌঁছে দেয়। 14 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি 2026 আন্তর্জাতিক মাতৃভাষা সপ্তাহ উদযাপন করতে এবং DEIB ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন এবং বিলঙ্গিং কে বিভিন্ন ভাষায় একাধিক ইন্টারভিউজের এই সিরিজের মাধ্যমে আমরা বুঝতে চাই দৈনন্দিন মনোভাব, আচরণ ও সামাজিক ব্যবস্থা কিভাবে আরো অন্তর্ভুক্তমূলক করে তোলা যায়। আজ আমাদের সঙ্গে রয়েছে শিক্ষাবিদ এবং স্পেশাল এডুকেটর শ্রীমতী চম্পা সাহা, যিনি আজকে থিম সম্পর্কিত নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবেন। চম্পাদি, ওভার টু ইউ। নমস্কার। আমার যে কি আনন্দ হচ্ছে এই বার্তালাপে, কারণ এইভাবেই আমরা যদি দেশের একেবারে ছোট ছোট জায়গায় পৌঁছতে পারি, তাহলে যে কত অসংখ্য বাচ্চাদের আমরা জীবনটা অনেক উচ্চতম বর্গে নিয়ে যেতে পারবো, সেইটা আমার একটা স্বপ্ন, আর আমাদের সবাই স্বপ্ন, আমি জানি। তো বলো তনুশ্রী, কিভাবে এগোনো যায় এই বার্তালাপে? তো চম্পাদি, আপনি তো একজন স্পেশাল এডুকেটর, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন যারা নিউরো ডাইভার্জেন্ট। তো আপনার অভিজ্ঞতায় নিরাপদ পরিবেশ বা সেফ স্পেস বলতে কি বোঝায়? ভালো প্রশ্ন করেছো। প্রায় 40 বছরের কাজ এই যে ছোট বাচ্চাদের সাথে অনেক রকম পরিবেশে, তার মধ্যে একটা শিক্ষা আমার হয়েছে, সেটা হচ্ছে এমন একটা পরিবেশ, এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন জন মানুষ যারা বাচ্চাদের সাথে থাকে, যাদের থেকে বাচ্চারা এইটা মনে করতে পারে না কিংবা এই ফিলিংটা পায় না যে তাদের কেউ পছন্দ করে না। জানো তো, আমার অভিজ্ঞতা যে বাচ্চারা, কিন্তু আমরা মনে করি যে বাচ্চাদের উপরে রাগ করলে তাদের দুঃখ হয়, খারাপ লাগে, সে তো বটেই, কিন্তু বাচ্চারা বুঝতে পারে যে রাগ যদি ন্যায় সাথে হয়, তাদের কিন্তু তাতে অতটা কষ্ট হয় না। বাচ্চা যখন মনে করে যে আমাকে কেউ পছন্দ করে না, আমি কিরকম দেখতে, আমার মধ্যে কি প্রতিভা আছে কি নেই, আমি কি পারি আর কি পারি না, তার উপরে ডিপেন্ড করছে যে এরা আমাকে পছন্দ করছে না, এরা আমাকে ভালোবাসতে পারছে না, সেটা হচ্ছে সবচেয়ে দুঃখ একটা বাচ্চার। সুতরাং ভীষণ মর্মান্তিক। সুতরাং যদি আমরা সেফ স্পেস একদম সাধারণ ভাবে যদি ভাবি, তাহলে এমন একটা পরিবেশ আমাদের ভাবতে হবে যেখানে কোনো শিশু, কোনো বাচ্চা কোনো দিন এই কথাটা নিয়ে ঘরে না ফেরে যে এরা আমাকে পছন্দ করে না। সেটা হচ্ছে আমার জন্য সেফ স্পেসের একদম সবচেয়ে ভালো বিবরণ। বুঝলে? খুব ভালো চম্পাদি, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি আরেকটু জানতে চাইবো এই ব্যাপারে, একটু বিস্তারে জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য কিভাবে এগোনো যেতে পারে। কারণ আমরা দেখেছি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই প্রিপেয়ার্ড না, বা ওখানে যারা আছেন শিক্ষকরা, তারা ট্রেন না, তারা নিজেরাও জানেন না যে কিভাবে নিউরো ডাইভার্জেন্ট শিশুদের সাথে ট্রিট করতে হয়, তাদেরকে কি ধরনের ট্রিটমেন্ট, কি ধরনের কেয়ার দিতে হয়।
তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে এটা আরো ভালোভাবে করা যায় যাতে ওর হুম। বাচ্চারা আর একটু নিরাপদ বোধ করে ওখানে? হ্যাঁ, এটা কানেক্ট করব, এটা জুড়বো আমি যেটা আগে বললাম। কারণ হুম শিক্ষা হুম প্রতিষ্ঠান, যে কোনো ট্রেনিং সেন্টার, যে কোনো থেরাপি সেন্টার, যে কোনো জায়গায় যেখানে বাচ্চাদের নিয়ে কাজ হচ্ছে, সেখানে মূলত একটা ভাবনা আমি দেখেছি যে এই বাচ্চাগুলোকে আমাদের অন্য বাচ্চাদের মতন বানাতে হবে। একটা 4 বছরের বাচ্চা যদি জেনারেলি লেখাপড়া করে, সে এবিসিডি পড়তে পারে, সে 2 অক্ষরের শব্দ লিখতে পারে, আমরা এদেরও তাই শেখাবো, সেরকমই করে তুলবো। সেইটা, সেই মনোভাবটা যখন নিয়ে একটা শিক্ষক কিংবা একটা প্রতিষ্ঠান কাজ করে, তখন না চাইতেও তারা বাচ্চাদের এই কথাটা জানিয়ে দিচ্ছে যে তোমরা কিন্তু ঠিক নও, তোমাদের আরো ভালো হতে হবে, আরো ঠিক হতে হবে। এই জিনিসটা আমাদের বদলাতে হবে। যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে, তার যে ভেতরের দরকারগুলি আছে, এখন তার যে নিউরো ডাইভার্সিটিটা, আমরা শুধু এই শব্দটাকে খালি বললে তো চলবে না, ওটাকে তো বুঝতে হবে। কোনো বাচ্চা ভালোভাবে চোখে দেখতে পাচ্ছে না, কিংবা কানে শুনতে পাচ্ছে না, ঠিকভাবে কথা বলতে পারছে না, হাঁটা চলা করতে পারছে না, হাতে ঠিকভাবে জিনিস ধরতে পারে না, সবকিছু বোঝালে একটু কম কম বোঝে, একটু ধীরে ধীরে বোঝে। তার আশেপাশে জগৎ থেকে যেগুলো সে দেখছে শুনছে, সেই জিনিসগুলোকে নিয়ে বোঝবার ক্ষমতাটা তার অন্য রকমের, যেরকম আমরা অটিস্টিক বাচ্চাদের জানি, বুঝলে না? এখন তার প্রত্যেকটা এই ব্যবহারগুলোকে যদি আমরা দরকার হিসেবে নিই, নিড, দরকার, তার শারীরিক মানসিক একটা যদি গড়ে তুলতে হয় তাকে একটা মানুষ হিসেবে, এগুলো তার দরকার, সেই দরকারগুলো আমাদের পূর্ণ করতে হবে। আমরা যদি সেটাকে আমাদের দরকার হিসেবে মেনে নিই, আমাদের হিসেবে যদি আমরা তাকে বড় করতে যাই, তাহলে কিন্তু আমরা তাকে ভালোভাবে নিরাপদ করতে পারবো না। তার মনে ওই ভাবনাটা আনতে পারবো না যে আমার এখানে কোনো ভয় নেই, এরা আমাকে ভালো মন্দ হিসেবে ইয়ে করছে না, দেখছে না, এরা আমাকে ভালো, আমি খারাপ, আমাকে ভালো বানাবার চেষ্টা করছে না, আমি যেরকম সেটা খুব ভালো, আমাকে আরো এরা সক্ষম করছে, আমাকে আরো ভালো হবার একটা অবসর দিচ্ছে, আমাকে ভালোবাসছে। অন্তরঙ্গ ব্যাপারটা আমাদের আনতে হবে বাচ্চার কাজের সাথে। আর এখানে আমার মনে হয় আপনি যে দরকারের কথা বললেন, দরকারের থেকেও আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, অধিকারের ব্যাপারটা রয়েছে না, মানে একটা মৌলিক অধিকার, রাইট টু এডুকেশন, রাইট টু ইকুয়ালিটি, এটা তো মৌলিক অধিকার। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তো এটা আরো জোরালো ভাবে দেখা উচিত যে কিভাবে বাচ্চাদের মৌলিক অধিকারটা প্রোটেক্টেড হচ্ছে। একদম একদম ঠিক বলেছো, একদম। তো চম্পাদি, এই ব্যাপারে আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো। নিউরো ডাইভার্জেন্ট শিশুদেরকে যদি মেইন স্ট্রিমে আনার চেষ্টা করি আমরা, তো যদিও এটা এখনো অলিক স্বপ্নের মতো মনে হয় শুনলে, কিন্তু সেই ক্ষেত্রে মানে চেষ্টা তো চালানো যেতেই পারে, আমরা তো চেষ্টাই করতে পারি, এর থেকে বেশি তো কিছু করতে পারি না, হয়তো ভবিষ্যতে গিয়ে কোথাও ফল পাবো এই চেষ্টার আমরা, তাই না? তো সেই ক্ষেত্রে ওদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আপনার কি মনে হয়, মানে আমাদের সমাজে কি ধরনের পরিবর্তন, মানসিকতা বলুন বা অন্যান্য দিক দিয়ে কি ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বারবার এই মেইন স্ট্রিম কিংবা শিশু জন্মাচ্ছে যতগুলি বাচ্চা, তারা তো আমাদের সবার সাথে সমাজেই আছে, তাই না? আসলে তো তারা অলরেডি মেইন স্ট্রিম, তারা তো সবার সঙ্গেই আছে। কিন্তু এই যে জিনিসটা তুমি বলছো, সেটা আমি বুঝতে পারছি, সেটার ইয়েটা কি, মানেটা কি। এখন তার জন্য আমার মনে হয়, আমি যা দেখছি, যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা মানসিক ভাবনা চিন্তার একটা পরিবর্তন। কারণ যখন আমরা এইটা একটা কাউকে, আমরা একটা কারুর জন্য কিছু ভালো করব, একটা চ্যারিটি ফেভারের মতন যখন যদি ভাবি, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। তুমি যে কথাটা বললে, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি বাচ্চার জন্মসিদ্ধ অধিকার যে সে যেরকম, তার যেরকম ভেতরের বাইরের সিস্টেম, সেইটাকে আমরা পুরোভাবে রেসপেক্ট করব, সেই হিসেবে আমরা তাকে নিয়ে এগিয়ে যাব। তার থেকে
বড় আর কোনো উদ্দেশ্য হওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে তার যদি অধিকার থাকে, তাহলে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের ক্লাসরুমই বলো, কোনো বাইরের পার্কই হোক, বাস, ট্রেন, যেখানে হোক, তার একটা থাকার অধিকার আছে। আর তার সেখানে থাকতে গেলে যদি সামাজিকভাবে, শারীরিকভাবে, স্থানীয়ভাবে আমাদের কিছু পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করা আমাদের দরকার, আমাদের উচিত। আর তাছাড়া অন্য কিছু ভাববার কোনো জায়গাই নেই। প্রত্যেকটা বাচ্চার নিশ্চয়ই, অধিকার। একদম। তো আগে মানসিক যে আমরা এটা মনে করি, এই যে আমি দেখি চারোদিকে একটা একটা ভাবনা দেখি যে এরা কি পারবে, এদের কি দিয়ে কোনো হুম। লাভ আছে, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, মা আচ্ছা। বাবারাও করেছে, শিক্ষকরাও করেছে। আরে চম্পাদি, এইটা কি পড়াচ্ছেন আপনি, ওকে কি লাভ, ও তো বাইরে গিয়ে কোনদিন পরীক্ষা বুঝবে দেবে না। না, পরীক্ষা দেবে না। আচ্ছা। হ্যাঁ, বুঝুক না বুঝুক। আমি বলি হ্যাঁ, হ্যাঁ। যে আমরা যে জিনিসটাকে লেখাপড়া হিসেবে যে এডুকেশন ধরো বলি, সেটা কি পরীক্ষা হুম। দেওয়ার জন্য? না। প্রত্যেকটা জীবন যত ভালো করে আমরা যাপন করতে পারি, একটা হুম। বাচ্চা জন্মাবার পরে সে যে পরিস্থিতিতে আছে, আমাদের সামাজিক মা বাবা আর সব স্কুল টুলের যে প্রচেষ্টাটা হওয়া উচিত যে প্রত্যেকটা বাচ্চা যে পরিস্থিতিতে জন্মেছে, তার জীবনটা সেই পরিস্থিতি থেকে এগিয়ে যাক, তার জীবনটা এমন হোক যেন ধীরে 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 এই যে জগৎটা তার জন্য খুলে যায় যতটা পারা যায়। সুতরাং কোনো একদম। একটা পরীক্ষা দেবার জন্যে, একটা ক্যারিয়ার তৈরি করার জন্যে, সেইটা হচ্ছে পড়াশোনাটাকে একেবারে সীমিত করে দিয়েছি আমরা। সেই হুম, হুম। সীমাগুলোকে ভেঙে দিতে হবে, বুঝলে? একটা বাচ্চার একদমই তাই। ভেতরের যে যেটা আমি বললাম যে নিড, দরকার আর অধিকার, হুম। ওই দুটো মনে রেখে কোথাও যদি র্যাম্প তৈরি করতে হয় করতে হবে, কোথাও যদি ব্রেল আনতে হয় আনতে হবে, কোথাও যদি অডিটরি মেথডে শুনিয়ে টেপ বানিয়ে ওর বাচ্চাকে শেখাতে হয় তা করতে হবে, কোথাও যদি বাচ্চা ঘুরে ঘুরে নেচে নেচে একটা জিনিস করছে তার সাথে বসে সেইভাবে কাজ করতে হবে, কোথাও যদি একটা বাচ্চা 10 মিনিট বসতে পারে, তার 4 ঘন্টার স্কুলের দরকার নেই, সে 10 মিনিটই বসুক। এরকম অনেক রকমের পরিবর্তন দরকার। এগুলি আমাদের বাচ্চাগুলি কেঁদে কেঁদে আমাদের বলছে, কিন্তু আমরা শুনছি না, কারণ আমরা এগিয়ে চলেছি নিজের একটা প্ল্যান নিয়ে, একটা মাথায় একটা চিন্তা নিয়ে। এই যে ইনক্লুশন ওয়ার্ডটা কিংবা ওই ওয়ান সাইজ ফিটস অল মানসিকতা নিয়ে চলা হয় না, যে সব এক রকমের তৈরি করে দিলাম কারিকুলাম সবার জন্য, সেটাই তা তো হয় না, তা হয় না। সেরকম করলে আমরা প্রচন্ড ইনজাস্টিস করছি, আমরা প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশুর অধিকার আমরা তাদের থেকে ছিনিয়ে নিচ্ছি, বুঝলে? এই কদিন আগে, কাল পরশু একটা ঘটনা হলো, তুমি দেখেছো নিশ্চয়ই, যে দিল্লিতে একটা পার্কে একটা বাচ্চাকে ঢুকতে দিল না, বুঝলে? আমি দেখলাম নিউজে যে তার সেখানে সিকিউরিটি গার্ড বললো যে এ তো অ্যাবনর্মাল, একে ঢুকতে দেব না। এই যে মানসিকতাটা, এইটা যতদিন আমরা দূর না করতে পারবো, আমরা আমাদের বাচ্চাদের সাথে জাস্টিস করতে পারবো না। তাই মানসিক চেঞ্জ দরকার, হ্যাঁ, পরিবর্তন দরকার, শারীরিক পরিবর্তন দরকার, স্থানীয় পরিবর্তন, সব রকমের একটা বিরাট রকমের পরিবর্তন এখনো দরকার। আমার মনে হয় এদের কিছু আইনগত ভাবেও একটু কোনোভাবে করা উচিত, যাতে সরকারি তরফ থেকেও বা আইনের থেকেও একটু ওদের বেশি কিছু প্রোটেকশন দেওয়া উচিত, যাতে কি ওরা আরেকটু সেফ ফিল করে। আপনার কি মনে হয় এই মতে? নিশ্চয়ই, কিন্তু তুমি ভাবো তনুশ্রী, আইনগুলো বানায় কারা? আমাদের মতো মানুষরাই তো বানায়। তাই যতদিন না যারা এইসব কুর্সিতে বসে আছে, যারা আইন পলিসি বানায়, তাদের মনোবৃত্তিতে যদি চেঞ্জ না আসে, পরিবর্তন না আসে, তাদের বিশ্বাসে যদি পরিবর্তন না আসে যে হ্যাঁ, আজকে আমি এই কুর্সিতে বসেছি, আজকে আমার হাতে আইন আছে, আমি বদলাতে পারি, কারণ এটা এই শিশুদের অধিকার, এই মনোবৃত্তিটা, এই পরিবর্তনটা আসলে তোমার আইনেও পরিবর্তন আসবে, আইন যারা ধরে রাখে তাদের মধ্যেও পরিবর্তন আসবে, সব দিকে দেখবে সমাজে একটা পরিবর্তন আসবে। আসছে না যে তা নয়, অনেক জাগরুকতা এসেছে, অনেকে করছে, কিন্তু আরো দরকার, অনেক অনেক বেশি দরকার।
একদম ঠিক বলেছেন চম্পাদি। হ্যাঁ, চম্পা ম্যাম, হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য, আর আপনার অভিজ্ঞতার এত গুরুত্বপূর্ণ ইনসাইটস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক থ্যাংক ধন্যবাদ ইউ সো তোমাদের মাচ। সবাইকে, উড়ান রেডিওকে। আমার খুবই ভালো লাগলো এই বার্তালাপে। আমি আশা করি আমরা যা ভেবেছি সেটা যেন আমরা পেতে পারি, আমাদের বাচ্চাদের বিহাফে আমরা যেন ওইগুলো সব অ্যাচিভ করতে পারি। সবাইকে খুব খুব নিশ্চয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই আলাপচারিতার শেষে আমরা শ্রোতাদের একটি যৌথ দায়িত্ব নিয়ে ভাবতে আমন্ত্রণ জানাই। প্রত্যেক ব্যক্তি যে ভিন্ন, এটি স্বীকার করা, এই ভিন্নতা সমাজের এক স্বাভাবিক অংশ, এটি বোঝা, আমাদের ভাষা, আচরণ ও কাজেও সম্মান ও অন্তর্ভুক্তি বেছে নেওয়া, অন্তর্ভুক্তিমূলক পরিবেশকে সমর্থন করা এবং এমন কমিউনিটিতে অবদান রাখা যা সবার জন্য নিরাপদ, সম্মানজনক ও স্বাগতপূর্ণ। আমরা আপনাদের কাছে একটি সহজ অঙ্গীকার গ্রহণ করতে আহ্বান জানাই। আমি প্রতিজ্ঞা করছি, আমি ইনক্লুসিভ হব এবং ইউনিকনেসকে বেছে নেব। শোনার জন্য ধন্যবাদ। আরো অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকুন।